নমস্কার, পোস্টেডে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আজ সারাদিন যে খবরে আমরা চোখ রেখেছিলাম তা অবশ্যই নিশ্চয়ই যারা টেলিভিশনে পর্দা দেখেছেন নিশ্চয়ই জানেন যে আজকে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে অধিকার মঞ্চ তাদের আজকে নবান্ন অভিযান ছিল। আমরা জানি লাস্ট কয়েক মাস ধরে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বা অর্ডার অনুযায়ী আমরা জানি যে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি চলে গেছে 2016 এসএসসি প্যানেলে। তারপর অনেক ঘটনা ঘটেছে, যোগ্য অযোগ্য তালিকা আলাদা করা হয়নি বা চাল থেকে কাকুর আলাদা করা যায়নি বলে সমস্ত প্যানেলটাই বাতিল করে দেওয়া হয়েছে। তারপরেও আমরা দেখছি বারবার এসএসসি সরকার আদালতে অযোগ্যদের হয়ে সওয়াল করছেন যে নতুন যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষা যাতে অযোগ্যদের সুযোগ করে দেওয়া হয়, সেটাও সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ বাতিল করে দিয়েছে। কিন্তু আজ আমরা দেখলাম এই যোগ্যদের এই নবান্ন অভিযানে তাদেরকে আটকাতে লৌহ কপাট দিয়ে দেওয়া হলো, অর্থাৎ যোগ্যদের জন্য লৌহ কপাট বা ব্যারিকেড আর অযোগ্যদের জন্য ঘুরিয়ে আদালতে সওয়াল। কিন্তু কেন সরকার কোন পক্ষ হয়ে কাজ করছে? যাদের দায়িত্ব সঠিকভাবে পরীক্ষা নিয়ে মেধার ভিত্তিতে যোগ্য শিক্ষকদের নির্বাচিত করা, আজ সেই এসএসসিকে নিয়েই হাজারো প্রশ্ন। কিছু অযোগ্য লোক অর্থের বিনিময়ে যেভাবে চাকরি পেয়েছে তার জন্য এখনও যারা যোগ্য শিক্ষক তারা পথে বসে রয়েছে। আজকের এই ছবি হয়তো প্রতীকী, তাদের এই অভিযান হয়তো প্রতীকী। সেই ব্যারিকেড সামলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে তারা হয়তো নবান্ন অভিযানে দোরগোড়ায় পৌঁছালেও তাদের কিন্তু বৈঠক সফল হলো না। কারণ আমরা জানি যে এই বৈঠকে মাত্র 10 মিনিটের জন্য উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত, এবং বৈঠকটা নবান্নে হয়নি। বৈঠকটা কোথায় হয়েছে জানেন? বৈঠক হয়েছে শিবপুর পুলিশ লাইনে, যেখানে মুখ্য সচিব ছাড়াও ছিলেন ডিজি এবং হাওড়ার এসপি। কিন্তু মাত্র 10 মিনিট কেন? অর্থাৎ একটা জিনিস খুব পরিষ্কার যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য বলার মতন কোনো বিষয় হয়তো মুখ্য সচিবের কাছে ছিল না। কারণ 8 দফা দাবি নিয়ে আজকে এই অভিযান তাদের ছিল। সেই 8 দফা দাবির মধ্যে যেমন ছিল যে রিভিউয়ের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের স্বপদে বহাল করতে হবে, 2 প্রধান বিচারপতির কাছে রিভিউ মেনশন করতে হবে, রাজ্য সরকারের সর্বোচ্চ সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করতে হবে, 3 শিক্ষক শিক্ষিকাদের নির্ভুল তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, 4 ওএমআর প্রকাশ করতে হবে, 5 বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের স্বীকারোক্তি হলফনামা আকারে প্রকাশ করতে হবে এবং সেটা আদালতে দাখিল করতে হবে, 6 প্রয়োজনে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে যোগ্য শিক্ষকদের চাকরি সুরক্ষিত করতে হবে। এই দাবি একটাও মেটেনি, আর বৈঠকও সফল হয়নি। ফলে বাধ্য হয়ে আজকে এই অধিকার মঞ্চ চরম হুঁশিয়ারি। এরপরে তাদের অভিযান হচ্ছে কালীঘাট, আর তারা আর আইন মানবেন না সেরকম হুঁশিয়ারিও দিয়ে দিয়েছেন, এবং প্রয়োজন পড়লে তারা আলাদা করে রিভিউ পিটিশন ফাইল করবেন হলফনামা দিয়ে। এখনো পর্যন্ত এটাই যোগ্য শিক্ষক শিক্ষিকার অধিকার মঞ্চদের তরফ থেকে যে তথ্য আমাদের সামনে এসছে বা তাদের সাংবাদিক সম্মেলন থেকে। কিন্তু আমাদের প্রশ্ন, কেন সরকার বা এসএসসি এখনও যোগ্য শিক্ষকদের জন্য একটা এমন কোনো বার্তা দিতে পারছে না যে কারণে তারা নিজেদেরকে অন্তত স্বস্তি মনে করতে পারে? তারা মনে করতে পারেন যে হ্যাঁ, তারা আমরা চাকরি ফিরে পেতে পারি। তারা এখনও নিজেদের কাছে একটা জিনিস পরিষ্কার করে বলতে চাইছেন যে আমরা যোগ্য শিক্ষক, আমরা পরীক্ষায় বসবো না। সেই দাবি নিয়ে এখনও তারা অনড়। জানি না আদৌ এই নতুন নিয়োগ প্রক্রিয়া কিভাবে সম্ভব হবে, কারণ আজকে আমরা জানি কোর্টে হলফনামা দিয়ে এসএসসি তরফ থেকে জানানো হয়েছে আজকেই ছিল শেষ দিন, সেই সময়সীমা বাড়িয়ে 21শে জুলাই পর্যন্ত করা হয়েছে। ফলে কোথাও যেন একটা ডিফারেন্স আমাদের চোখে পড়ছে যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য একরকম আচরণ আর অযোগ্যদের জন্য একরকম ভাবনা, সেটাই কিন্তু এখনও সামনে আছে। আমরা এই আলোচনা শুরু করব। আমাদের সঙ্গে উপস্থিত যারা অতিথি রয়েছেন তাদের সবার সঙ্গে আমি আলাপ করে দেবো।
আমার একদম বাদিকে রয়েছেন বিজেপির মুখপাত্র সমজিৎ ঘোষ। সমজিৎ বাবু, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন সিপিআইয়ের মুখপাত্র রিতেশ বসাক। রিতেশ দা, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন ডান দিকে টিএমসির কর্মী সমর্থক রাজু ঘোষ। রাজুদা, আপনাকেও স্বাগত। বাইরে থেকে আমাদের সঙ্গে রয়েছেন যোগ্য শিক্ষক, চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল। মেহবুব, আপনাকেও স্বাগত। আপনি হয়তো এই মুহূর্তে ফিরছেন, তার মধ্যে আপনি আমাদের সঙ্গে সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। তো অনুষ্ঠান শুরু করার আগে আমি শুরুতেই আপনার বক্তব্য নেব, কারণ আজকে আমরা সারাদিন এই খবরের মধ্যেই ছিলাম। কারণ আজকে কলকাতা শহরে শিরোনাম হওয়ার মতন খবর ছিল আপনাদের এই নবান্ন অভিযান। অনেক আশা নিয়ে হয়তো আপনারা গিয়েছিলেন যে নবান্নে হয়তো আপনারা বৈঠক করবেন এবং আপনাদের দাবি ছিল মুখ্যমন্ত্রী আপনাদের সেই বৈঠকে থাকবেন, কিন্তু কোনোটাই হয়নি। নবান্নে তো বৈঠক হলোই না, হলো একটি শিবপুর পুলিশ লাইনে, যেখানে মুখ্য সচিব মাত্র 10 মিনিট থেকে তিনি বেরিয়ে গেলেন, তিনি এতটাই ব্যস্ত। বাকি সময় যা বৈঠক হয়েছে আমরা জানতে পেরেছি, এবং আপনাদের যে 8 দফা দাবি তার কোনোটাই এখনও পর্যন্ত তারা মান্যতা দেননি, বা যে তালিকা আপনারা বলেছেন যে যোগ্য অযোগ্যদের আলাদা তালিকা প্রকাশ করা, সেটাও এখনও পর্যন্ত তারা দিতে পারেননি, কারণ বারবার বলছেন যে আইনজ্ঞদের পরামর্শ নিয়ে আমরা করব। এখন আপনাদের চরম হুঁশিয়ারি, আবার কালীঘাট অভিযান করবেন, আবার আপনারা বলছেন আলাদা করে হলফনামা দিয়ে রিভিউ পিটিশন করবেন, কিন্তু সত্যি কি এই জট কোথাও কোনোভাবে খোলার সম্ভাবনা আপনারা দেখতে পাচ্ছেন? ওই টানেলের মধ্যে কোথাও একটা আলো আপনারা এখনও দেখতে পাচ্ছেন না? এই আন্দোলন এখনও আপনাদের চলবে, এবং সরকারকে সবার আগে আপনাদের রাস্তায় নামিয়ে আনতে হবে, যেটা আপনারা বারবার বলছেন। মেহবুব, বলুন। প্রথমত আমি একটু পরে গিয়েছিলাম, আমার যাওয়ারও কথা ছিল না, বাকিরা গিয়েছিলেন, কিন্তু ওনারা একটা জায়গাতে আটকে যাচ্ছেন। আমরা যখন বলছি রিভিউ থেকে আমাদের যে কোনো মূল্যে জিতিয়ে আনতে হবে, ওনারা বলছেন হ্যাঁ আমরা খুব তৎপর, কিন্তু যখন আমরা বলছি যে যোগ্য অর্থাৎ যারা বৈধভাবে নিযুক্ত হয়েছেন তাদের যে তালিকা, সেই তালিকা আপনারা প্রোভাইড করুন, এবং ওই তালিকাকে মানে আইএ ফাইল করে আপনারা রিভিউ পিটিশনের যে রিভিউ ফাইল সেখানের সঙ্গে সংযুক্ত করুন। কিন্তু ওই জায়গায় ওরা আটকে যাচ্ছেন, বলছেন যদি এটা তোমাদের বক্তব্য, আমাদের আইনবিদরা, আমাদের যারা আইনি পরামর্শ দিচ্ছেন তারা বলেননি এই কথাটা, যদি আমরা তোমাদের সিদ্ধান্ত মেনে নিই তাহলে তোমরা হয়ে যাবে চালক আর আমরা হয়ে যাব যাত্রী, তাহলে রিভিউ যদি ক্ষতিগ্রস্ত হয় বা তোমাদের চাকরি যদি ক্ষতিগ্রস্ত হয় তার দায় কিন্তু তোমাদের। সেখানেও আমরা বলেছি আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের যা কিছুই ক্ষতি হয়ে যাক আমাদের এই সিদ্ধান্তটা আপনারা মেনে নিন। কিন্তু আমরা দেখলাম যে শেষ পর্যন্ত ওনারা ঘুরিয়ে সেই একটা জায়গাতে আটকে যাচ্ছেন, লিস্ট তারা পাবলিশ করতে পারছেন না। যদিও ওনারা, আমরা দেখলাম যে হাইকোর্টে দুদিন আগে টেন্টেডদের পরীক্ষা বসা নিয়ে একটা জোরদার মানে আর্গুমেন্ট হয়েছে, এবং সেখানে ওনাদেরকে যখন হাইকোর্ট জিজ্ঞাসা করেছেন কতজন টেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করেছেন, ওনারা কিন্তু অকপটে বলেছেন যে এতজন অ্যাপ্লিকেশন করেছেন। তার মানে কি? তার মানে ওনাদের কাছে সবটাই ক্লিয়ার আছে, একদম তথ্য আছে, ওনারা দিতে পারছেন না। কেন? কারণ একটাই, কারণ এই লিস্ট দিলে বা যদি সুপ্রিম কোর্টেও সেগ্রিগেশনটা পসিবল হয়ে যায়, তাহলে যোগ্য যা চাকরি ফিরে পাবে এবং যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তারা কি করবে? যে সব নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের পিঠের চামড়াটা খুলে নেবে। সেই ভয়েই আসলে এই জন্য আসলে কারা যোগ্য আর কারা অযোগ্য সেটাকে পৃথকীকরণ করে সেই তালিকা এরা প্রোভাইড করতে ভয় পাচ্ছে। এটাই আসল সত্য ঘটনা। এরপরে আপনাদের নেক্সট স্টেপ কি? আপনারা তো আজকে অনেক হুঁশিয়ারি দিয়েছেন, কালীঘাট অভিযান করার কথা বলেছেন। আজকে আমরা আন্দোলন এসেছিলাম দেখা করব এবং আমাদের দাবি পূরণ করার জন্য। দেখা তো ওনারা করেছেন, আন্দোলনের চাপে পড়ে দেখা করেছেন, সিএম দেখা করেননি, চিফ সেক্রেটারি সেখানে ছিলেন, এডুকেশন সেক্রেটারি ছিলেন, মানে রাজ্য পুলিশের ডিজি ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আলোচনা করার পরেও আমরা কোনো সন্তুষ্টি লাভ করতে পারলাম না, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এবার যে আন্দোলন ডাকবো সেই আন্দোলনে কোনো আমরা ইনডোর মিটিং দাবি করব না, আমরা কোনো ইনডোর মিটিং চাই না, এবং যা ফাইসাল্লা হবে সবটাই রাস্তায়। কালকে থেকে সুপ্রিম কোর্ট খুলছে, ইমিডিয়েট আমাদের রিভিউ যাতে কিভাবে জিতিয়ে আনতে পারবেন সেই মানে সেই সূত্র তাদেরকে আবিষ্কার করতে হবে। আমরা এখনো বিশ্বাস করি যে ইনারা পারলে সবকিছুই পারেন, কারণ আমরা বিশ্বাস করি না এরকম পর্যায়ে এসে, যে আমরা বিশ্বাস করি না সুপ্রিম কোর্ট বা হাইকোর্টটা রাষ্ট্রের বাইরে, এটা আমরা বিশ্বাস করি না। তাই এরা মনে করলে সবকিছুই করতে পারে, কিন্তু করছে না। শুধু এটাই যে যদি
এই আসল প্যান্ডোরা বক্সটাকে খুলে দেওয়া যায়, তাহলে জানি না কোন কোন নেতা সেখানে জড়াবে আর কোন কোন নেতা সেখানে মার খাবে, সেই ভয়েই আসলে এই জিনিসটাকে করতে দেওয়া হচ্ছে না। মেহবুব, এবং আপনারা কি মেহবুব আপনারা কোনো আইনি judgment-টাকে পরামর্শ করা হচ্ছে। আপনারা কি আইনি কোনো পরামর্শ নিচ্ছেন? আপনারা যদি আলাদা করে রিভিউ পিটিশন আমরা করেন? নিজেরাও রিভিউ পিটিশন ফাইল করেছি। আর দেখুন, আইন পরে, আইনি পরামর্শ পরে, সামাজিক ভাবেও তো আমাদের একটা মানে ইয়ে আছে, আমাদের একটা সামাজিক ভাবেও একটা অবক্ষয়ের জায়গা তৈরি করে দিয়েছে কারা, এই যে সুপ্রিম কোর্টও তাই, নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, কারা টেন্টেড আলাদা করা গেল, কারা আনটেন্টেড সেটাও জায়গায় নিয়ে এলো, কিন্তু বিচারটা সঠিকভাবে করা গেল না। আমাদের একটা এবং অদ্বিতীয় বক্তব্য হচ্ছে এটাই যে যে সেগ্রিগেশন হয়ে আছে, তারপরেও সেটা প্রতিষ্ঠা করা হচ্ছে না। এবং সিবিআই 4টে চার্জশিটে সবটা রিপোর্ট দেওয়া হয়েছে সিবিআই। তাহলে সিবিআই একটা কেন্দ্রীয় নির্ভরযোগ্য তদন্তকারী সংস্থা, তার রিপোর্টটাও যদি গ্রহণযোগ্য না হয়ে থাকে, তাহলে পরে ওই দপ্তরটারই বা কি প্রয়োজন আছে? অনেক প্রশ্ন এখানে আসছে, সেই প্রশ্ন সরকারের দুর্নীতি নিয়েও, সেই প্রশ্ন বিচার নিয়েও, আমাদের উভয় জায়গাতেই একটা অসন্তোষ আছে। এবং আমরা মনে করি বিচার বিভাগও যে বিচার করলো, সেখানে যারা দুর্নীতিগ্রস্ত, যারা অবৈধভাবে নিয়োগ অথরিটিকে কোনো শাস্তি দিল না, শুধুমাত্র তারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদেরকে শাস্তি দিল, এটা কেমন ধরনের বিচার হলো? এই প্রশ্নটারও উত্তর আমরা পেলাম না এখনো পর্যন্ত। তাহলে যে অথরিটি, স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি করলো, তাদের হাতে আবার পরীক্ষার দায়ভার তুলে দিতে পারতো না বিচার বিভাগ? তাই বিচার বিভাগের যে দৃষ্টি, সেই দৃষ্টিটা যথার্থ মানে জায়গায় পড়েনি বলেই আমাদের মনে হচ্ছে। বেশ, মানে আগামী দিন আপনাদের আন্দোলন আরো জোরদার হবে, তাই তো? আপনি এটাই বলতে চাইছেন? জোরদার হবে। আমরা কোনো ইনডোর কোনো আলোচনায় যেতে রাজি নয়, যা হবে রাস্তায়। আমরা বলতে চাইছি, প্রত্যেকবার পুলিশ লাঠি, গুলি, কাঁদুনি গ্যাস, জল কামানের আয়োজন করেন, প্রয়োজন হলে তারা সেগুলোকে কাজে লাগাক। শুধু লাঠিটাই কেন বারবার কাজে লাগাবে? বাকি অস্ত্রগুলো কেন তারা রেখে দেবে? তারা সেগুলোকেও কাজে লাগাক। কিন্তু রিভিউ থেকে আমাদের জিতিয়ে আনার জন্য আমাদের দাবি, এবং এটা মানতেই হবে। এটা না মানলে আমরা রক্ত দিতেও রাজি আছি। এর আগেও আপনারা দেখেছেন মাথা ফেটেছে, ঠ্যাং ভেঙেছে, এরপরে দেখেছেন যে কন্যা আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু তারপরেও আমরা দমে যাইনি এবং আগামী দিনে আমরা দমবো না। এটাই আমাদের শেষতম হুঁশিয়ারি। মেহবুব, আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে থাকার জন্য। আপনি এখন ফিরছেন, যান। সারাদিন আজকে পথে পথে ঘুরেছেন আপনারা, যান। আমাদের তরফ থেকেও আপনাদের আন্দোলনের জন্য অনেক শুভেচ্ছা রইল। আপনার আগামী দিন যাতে আরও ভালো হয়, আমরা সেটাই কামনা করি। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ। দেবাশিস দা, আপনাকে স্বাগত। আমি আসবো আপনার কাছে, তার আগে রাজুবাবুর কাছে যাবো। রাজুবাবু, আমি জানি না যে অযোগ্যদের জন্য সরকার, এসএসসির এত মানে মানে অসুবিধা হচ্ছে, বারবার তারা কোর্টে যাচ্ছেন, সওয়াল করছেন, ঘুরিয়ে ফিরিয়ে বলছেন যে এদেরকেও সুযোগ দেওয়া উচিত। এবং আজকে ইভেন মনোজ পন্থ, রাজ্যের মুখ্য সচিব, যখন শিক্ষক সংগঠনের সঙ্গে বৈঠক করছিলেন, সেখানেও বলেছেন যে শুধু একজনের কথা ভাবলে হবে না, আমাদের সবাইকে নিয়ে ভাবতে হবে, সবার কথা ভাবতে হবে। অর্থাৎ কোথাও ঘুরিয়ে অযোগ্যদের একটা সুযোগ করে দেওয়া যায় কিনা বলা হচ্ছে। আমি এটাই বুঝতে পারছি না, যারা যোগ্য শিক্ষক, যারা মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়ে পাশ করে এতদিন চাকরি করেছে, শুধুমাত্র কিছু অযোগ্য শিক্ষককে চাকরি পাওয়ার জন্য আজকে এই এসএসসির প্যানেল বাতিল হয়ে গেল। তাহলে সরকার কেন যোগ্যদের কথা ভাববে না? আমার কাছে এটাই প্রশ্ন। আজকে কেন আর 1.5 বছর ধরে আজকে তাদের পথে বসে থাকতে হবে? আজ কেন তাদের নিজেদের দাবির জন্য নবান্ন অভিযান করতে হবে? কোথায় গিয়ে শেষ হবে? আর এই পরীক্ষা, যে নতুন নিয়োগ পরীক্ষার যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, তারপরেও আমরা দেখছি এখানে এত বিষয় রয়েছে, এত বিতর্ক রয়েছে, আলটিমেটলি এই পরীক্ষাটা হবে কি না সেটাই এখন এই মুহূর্তে বড় প্রশ্ন। আর রিভিউ পিটিশন, কেন রিভিউ পিটিশন নিয়ে সওয়াল জোরদার হচ্ছে না সুপ্রিম কোর্টে, তার উত্তর দিতে হবে। রাজুবাবু, এখন যে বিষয়গুলো, এখন চাকরিহারাদের যারা হাইকোর্টে মামলা করে যারা বলেছিল যে ফুল প্যানেলের চাকরি বাতিল করতে হবে, যোগ্য অযোগ্যর কথা বলা হয়নি, বলেছে ফুল প্যানেল বাতিল করতে হবে, যারা আবেদন করেছিল এবং যিনি রায় দিয়েছিলেন তারা তারা বাম এবং রাম। এখন তারাই দেখছি এই চাকরি হারা, মানে যে চাকরি যারা খেলো, তারাই এখন এদেরকে পরিচালনা করছে। আপনি
যদি আন্দোলন করতে হয়, গণতান্ত্রিক অধিকার, যে কোনো কেউ আন্দোলন করবে, বিচারপতি তার রায় জন্য দিল, সমর্থন চাকরি রয়েছে। কে খেলো? এখন সেই জায়গাটায় আন্দোলন যদি বিচারপতি করতে রায় দিলে হয় চাকরি তাহলে কে তো খেলো? সবার আগে আচ্ছা, ঠিক আছে, বিকাশ বাবু, বলবেন, না, বিকাশ এটা তো বাবুর বলুক। বাড়ি ঘেরাও করা আরে দরকার। রাজুদা বলুক, আমার অংশটাও বলুক। না, আমি বিচারপতি রায় দিল, তাহলে চাকরিটা কে খেলো? বলছি, চাকরি যারা খেয়েছে, কে খেলো? ফুল প্যানেল কারা বাতিল করতে কারা চাইছিল? বাতিল করেছে? কারা সিপিএম বাতিল করেছে? ফুল প্যানেল কারা কারা বাতিল বাতিল করতে করেছে? চাইছিল? ভট্টাচার্য সিপিএম CPM ফুল না, না, প্যানেল উনি দিয়ে আইন চাকরি আইন খেয়েছে। আইন তো গুলি এখন মারো। বিজেপির বিচারপতি কে? ফুল প্যানেলের না, না, বিচারপতি কে? শুধু শুনে নেবে। না, না, বিচারপতি এবং কি বিজেপি CPM এর লোক? জয়েন্ট ভেঞ্চারে না, না, বিচারপতি কি CPM এর লোক? খেয়েছে। না, না, বিচারপতি সিপিএম এর লোক। বিচারপতি আজকে বিজেপি লোক, না, না, তখন আপনার আচ্ছা, তার মানে বিচারপতি আরে, বিজেপির বলতে লোক? দিন, ঠিক আছে, ঠিক আছে, বলতে বলতে দিন, দিন, না, বলতে আসলে দিন। বলুন না, আমি আরে, আসবো, প্রথম আসবো, থেকে আসবো, আসবো, সবার বলুন। সময় বলবেন। তা আমার বক্তব্য হচ্ছে যে প্রতীকী তারা এরকম আন্দোলন করছে, প্রতীকী আন্দোলন বলে কিছু হয় না। আসলে যারা প্রতীকী আন্দোলন করতে চায় তারা আসলে ভিতরে ভিতরে মিডিয়া অ্যাট্রাকশন করতে চায়। নাহলে প্রতীকী কয়েদি সেজে গলায় শিকল পরে এর মানেটা কি? একবার আমরা তো এগুলো বিভিন্ন জায়গায় বার্তা নাটক, দিচ্ছে তো না, না, সরকারকে, কিসের SSC বার্তা? কে, এটা যে কি কিভাবে হচ্ছে? তাদেরকে এগুলো treat করা নাটক হচ্ছে। নয় তো, নাটকের কিভাবে মঞ্চ তাদের নয় সঙ্গে ওটা। treat করা ওটা একটা হচ্ছে। গণতান্ত্রিক ভাবে তারা আজকে আন্দোলন আজকে করছে। যোগ্য তাদের শিক্ষকদের জন্য লৌহ কপাট, লোহার ব্যারিকেড, আর অযোগ্যদের জন্য আপনারা কোর্টে সওয়াল কোন করছেন। বইয়ে তাহলে কোন এটা কাহানি, এটা 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 কোথায়- এটা দেখার কোথায় মতো বিষয় না। উপন্যাসে কি লেখা আছে সেই উপন্যাসের কাহিনীটা যদি আন্দোলনের মধ্যে ফুটিয়ে তোলে তাহলে এটা নাটকই বলা যায়। এটা কিছু বলা যায় না। একটাই দাবি তো, আর যারা যে যোগ্য- আন্দোলন আজকে রাজুবাবু, করছে, রাজুবাবু, একটাই দাবি, যোগ্য আর অযোগ্য একটাই দাবি নয়। শিক্ষকদের আলাদা না। পৃথক তালিকা তৈরি যে করে দিক, ওনারা তাহলে যে- তো দুধ কা দুধ পানি কা না, পানি হয়ে সত্যি কথা, যাবে। ওনারা যে 8 দফা দাবি করেছেন, এই 8 দফা দাবির মধ্যে 8 দফার মধ্যে ইতিমধ্যে রাজ্য সরকার তো 6 দফা করিয়ে দিয়েছে, বাকিটা তো মামলা চলছে, হলে পারে সেটা হবে। আর এদের সাথে যারা আজকে আন্দোলন করতে দেখা যাচ্ছে 26,000 লোকের মধ্যে কতজন লোক এদের সাথে আছে? 5% লোকও পাবেন না। 95% যারা চাকরি মানে আপনার কাছে প্রার্থী, সেই তথ্য দাম আছে, বলছি, রাজুবাবু? 95% চাকরি প্রার্থী রাজ্য সরকারের উপরে ভরসা রাখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখে। কিছু বঞ্চিত কিছু আছে যারা বামফ্রন্টের আপনি কথায় বলছেন, পরিচালিত আপনি হয়ে বলছেন আজকে একটা যারা 5%, অভিযান করলো তাদের 6% একটা লোক- পার্সেন্টেজ, আর বাকিরা সব সরকারের পক্ষে আছে। না, তারা রাজ্য সরকারের উপরে ভরসা রাখছে যে রাজ্য সরকারের তরফ থেকে যা যা পদক্ষেপ নেওয়ার সব রকম পদক্ষেপ নিয়েছে। আপনারা যোগ্য অযোগ্য একমাত্র তালিকা রাজ্য আলাদা করে সরকারই দেবেন। চাইছে, দেবেন না, দেবেন না। একমাত্র বেশ, মমতা বেশ, বন্দ্যোপাধ্যায় বেশ, চাইছে যে তাদের চাকরিটা তারা ফেরত আমি পাক, বলছি তো, তারা মুখ্যমন্ত্রী স্কুলে মমতা ফেরত যাক। বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া মানবিক, কেউ চাইছে না। কিন্তু মানবিক, কিন্তু তার সরকার, তার এডুকেশন ডিপার্টমেন্ট, স্কুল সার্ভিস কমিশন এখনো পর্যন্ত সেই মানবিকতা আমরা দেখাতে পারলাম না সুপ্রিম কোর্টের যোগ্যদের একটা জন্য, টেকনিক্যাল অযোগ্যদের জন্য আমরা অর্ডার দেখলাম। থাকলে বেশ, কিভাবে বেশ, তাদের বেশ, চাকরি প্রার্থীর বেশ, কথা মতো বেশ, আমি তারা নির্দেশ কি দেখাচ্ছি। করে লিস্ট নির্দেশ প্রকাশ দেখাচ্ছি। বারবার করবে? এই চাকরি সুপ্রিম খাওয়া, কোর্টের কোনো আসবো, বিষয় আসবো, আসবো। তার জাজমেন্টকে বারবার কখনো রাজ্য রাজবাবুদের সরকার অভিযোগ, লঙ্ঘিত রাজবাবুদের করতে পারে দলের না। অভিযোগ যে বারবার একটা কথাই বলে যে চাকরি খাওয়া সিপিএম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমি জানি না এর সঙ্গে সিপিএম এর কোথায় কি যোগ আছে। অভয়া মঞ্চ যখন আন্দোলন হলো তখনও কোথাও ঘুরিয়ে সিপিএম বামফ্রন্টের নাম চলে এলো। এবারেও দেখা যাচ্ছে বারবার শুধু বলা হচ্ছে যে চাকরি খেকো। অর্থাৎ একজন আইনজীবী তো পেশায় তিনি যদি যোগ্যদের জন্য সওয়াল করেন, সেখানে তার রাজনৈতিক রং কেন আসবে আমি জানি না। আর বিচারক যিনি বিচার করেন তিনি তো সমস্ত কিছু দেখে বিচার করেন, সেটা সিঙ্গেল বেঞ্চ, বিজেপি ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, এতগুলো আদালত, ন্যায়ালয়, সমস্ত বিচার সরকারের বিপক্ষে গেছে, এসএসসির বিপক্ষে গেছে, তারপরেও বলছেন যে চাকরি কেউ। এর কোনো উত্তর নেই। আমি শুধু এটাই বলতে চাইছি, কেন যোগ্য অযোগ্যদের তালিকা পৃথক করে দেওয়া হবে না? হিতেশ দা, না দেখো, যে রাজুদা একটা কথা ভালো বলেছে যে প্রতিবাদ যারা করে তারাই বামপন্থী, এটা রাজুদা মান্যতা দিয়েছে, এটা আমাদের কাছে খুব ভালো জিনিস। এবার হচ্ছে সমাজ ধ্বংস হয় সমাজ বিরোধীদের জন্য না, সচেতন মানুষের নীরবতার জন্য। যেটা রাজুদা বলতে চাইছে যে অন্য মানুষরা কেন মাঠে নামছে না, সত্যি তো এটা উচিত তো যে অন্য মানুষরাও এই শিক্ষাকর্মীদের পাশে দাঁড়ানো উচিত। কেন দাঁড়াবেন না? তার ছেলে মেয়েকে তো পড়িয়ে তো 8 বছর ধরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাসগুলো তো এই শিক্ষকরাই করিয়েছে। এই মাস্টারদা সূর্য সেনের রাজ্যের এই শিক্ষকরাই তো এই কাজটা করেছে। আমাদের বক্তব্য হচ্ছে যে সরকার এতটা নির্লজ্জ হয় কি করে যে শিক্ষকদেরকে বসার জায়গা পুলিশ লাইন, শিক্ষকদের বসার জায়গা কোথায়? আমরা শিক্ষকদেরকে ভগবানের পরের আসরে শিক্ষকদের বসাই, সেই শিক্ষকদের টেনে নিয়ে গিয়ে দাবি দেওয়ার জন্য পুলিশ লাইন। নবান্নের একটা অডিটোরিয়াম নিচের একতলায় রয়েছে, সেখানে বসানোর জায়গা হলো না। এইটা সরকারের মানে শিক্ষকদের প্রতি যে আচরণ, সেই আচরণে বোঝা যাচ্ছে।
টেন্টেড নন টেন্টেডের ক্ষেত্রে যেটা কিছু বলা হচ্ছে, শিক্ষককে আজকে ভিডিও ভাইরাল হতে দেখা গেছে যারা মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিয়েছে। আচ্ছা, বেশ, এরা আসবো, শিক্ষক? আসবো, আসবো। না, না, তারা না শিক্ষক না, অন্যরা তো শিক্ষক। কিসের শিক্ষক? কার না, না, অন্যরা তো শিক্ষক। আইডেন্টিফিকেশন কি? না, না, তাদের identification দিয়ে করার পরে অন্যরা তো শিক্ষক। আন্দোলনের নামে শিক্ষক তারা সমাজ শিক্ষক। বলে কোনো, এবার হচ্ছে দুটো জিনিস বলো, যে এই যে স্কুলে যে এই এসএসসি পরীক্ষা রাজ্য সরকার মেনে নিয়েছে, সুপ্রিম কোর্টে বলেছে যে আমরা পরীক্ষাটা নেব, এইটা হচ্ছে সবচেয়ে বড় মানে রাজ্য সরকারের পক্ষে পরাজয় আর শিক্ষকদের পক্ষে এইটা জয় যে সবাই এর পরীক্ষাটা নেবে। তার মানে এই নিয়োগে দুর্নীতি হয়েছে। না, নিয়োগে দুর্নীতি না হলে তো বলতো যে আমি পরীক্ষা নেব না, আগে এই লিস্টটা আগে আমাকে সার্টিফাই করো। রাজবাবুদের দল তো সেটাও মানছে না নিয়োগে দুর্নীতি। এইবার হচ্ছে তুমি আরেকটা জিনিস বলো, এই যে নতুন যে এসএসসির যে সার্কুলার দিয়েছে, সেই সার্কুলারের মধ্যে সবচেয়ে মারাত্মক কি জানো, যে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি অবধি যে কষ্ট করে পাস করেছে তার মার্কস ক্যারি হচ্ছে না, ক্যারি হবে শুধুমাত্র যারা দাঁড়িয়ে ভাইভাটা নেবে তাদের হাতে 10 মার্কসটা নম্বর থাকবে, extra তাদের 10 হাতে মার্কস থাকবে। এক, দুই হচ্ছে যে এই যে সার্টিফিকেট বলে যে যদি শিক্ষার যোগ্যতার ক্ষেত্রে যদি তার সার্টিফিকেট থাকে, টেন্টেড টিচারদেরকে কেন সার্টিফিকেট দেবে আমাকে বোঝাও তো। আরে সে তার চাকরিটা তো অবৈধ, তার চাকরি তো চলে গেছে, তাহলে সেই টেন্টেড টিচার জন্য সুপ্রিম কোর্ট তো না, না, বলেছে ভাই সেই যাদেরকে টেন্টেড কোনো রকম টিচারদের সার্টিফাই কে করবে? স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশন, উল্টে তাদের বেতন ফেরত দিতে হবে। কারা করবে? তাহলে সেই টেন্টেড টিচারদের সার্টিফিকেট কোত্থেকে আসবে? এইগুলো হচ্ছে মারাত্মক। এবং সবচেয়ে মারাত্মক হচ্ছে যেটা, যে এই শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের এই লিস্টটা, যে লিস্টটা বারবার বলছে ছেড়ে দাও আমাদের কথা, যদি বলো যে পরের দিনকে আমরা লড়াই করব না, শুধু লিস্টটা দিয়ে দিই, লিস্টটা দিয়ে দিক। আর নাইলে সিবিআই এর কাছে, যে সিবিআই যে কথাটা বলছে যে আমার কাছে এই লিস্টটা আছে, সেই লিস্টের মান্যতা দিতে, দুটোর মধ্যে একটা করুক। যে সিবিআই যাদেরকে বলেছে যে, অথচ ডিভিশন বেঞ্চে এসএসসি বলেছে যে সব মিলিয়ে 1081 জন টেন্টেড চিহ্নিত অযোগ্য রয়েছে, মানে যতটা অবধি পাওয়া গেছে সেটাও মান্যতা দিচ্ছে। 188 জন আবেদন করেছে তার মধ্যে, সেইটাও যদি মান্যতা দিচ্ছে তাহলে দিচ্ছে। এবং অসংখ্য না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষা আজকে রসাতলে গেছে। তোমরা হয়তো বলতে পারো যে মানুষ বলবে যে 34 বছরের শিক্ষা রসাতলে গেছে, সেই মানুষদেরকে বলবো যে আজকে দাঁড়িয়ে শিক্ষার রসাতলে যাওয়ার জায়গাটা কোথায়? তুমি বলো 7ই মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, তোমার সিএপি খুলতে হলো 17ই জুন, অর্থাৎ 40 দিন একটা ছেলের শিক্ষাবর্ষ হাফিজ নেই। তারপরে দাঁড়িয়ে যখন এই শিক্ষক ছেলেমেয়েরা অ্যাপ্লাই করলো, 1 জুলাই দেওয়ার কথা ছিল, সেইটা টেনে এনে 15ই জুলাই করা হলো। তার মানে আরো 8টা দিন শেষ, মানে 68 দিন একটা ছেলে বা একটা মেয়ের বা একটা ছাত্রীর এই যে শিক্ষাবর্ষটা নষ্ট হয়ে গেল, তবুও সে জানে না যে সে কবে কলেজে দোরগোড়ায় গিয়ে পড়বে। ওবিসির জন্য এখনো মানে তাহলে ওবিসি যখন জানে, তাহলে কেন রাজ্য সরকার ওবিসির এই নিয়মটাকে আপাতত উজ্জ্বল রেখে বলতেই পারতো যে আগেরটা দিয়ে চালাচ্ছি, পরে যদি এটা হয় এটা ইনক্লুশন হবে। আমরা না করছি না যে ওবিসির লিস্টকে আপনি আগের তালিকাও মানছে না, আগের তালিকাটা ধরেই তো করতে পারতো। কি মনে হচ্ছে যেভাবে একের পর এক বিষয় যখন সামনে এসে পড়ছে, যেখানে যোগ্য অযোগ্য তালিকা একদম খুব পরিষ্কার, সরকার দেবে না, এসএসসি দেবে না, আন্দোলন যোগ্য শিক্ষক অশিক্ষক কর্মীদের এই আন্দোলন হয়তো চলবে, কিন্তু আলটিমেটলি যারা এই চাকরির জন্য তাদের এই অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আজকে একটা রাস্তায় দাঁড়িয়ে পথে বসে রয়েছে, এর সমাধান কোথায়, কিভাবে? আমি জানি না, আমার কাছে কোনো উত্তর নেই। আদালত সমস্ত কিছু স্টেপ বলে দিয়েছে কিভাবে আজকে চাকরি নতুন পরীক্ষা নিতে হবে, কারা কারা সুযোগ পাবে, কিভাবে সুযোগ পাবে, কিন্তু সেটাও আমরা দেখছি এমনভাবে তৈরি করা হয়েছে সেখানে অযোগ্য চিহ্নিত অযোগ্যদের সুযোগ করার সম্ভাবনা তৈরি করা হয়েছে। দেখুন, একটা প্রবাদ দিয়ে শুরু করব, যে একটা কথা আছে না, অসময়ে বর্ষাকাল হরিণে চাটে বাঘের গাল। হরিণ যেমন বাঘের গাল চাটতে পারবে না, ঠিক তেমনি এদের কাছে, দিদিমণির কাছে এরা আন্দোলন করে কান্নাকাটি করে কিচ্ছু করতে পারবে না। আজকে আমরা দেখলাম নবান্ন অভিযানে আজব শিক্ষক ঠকানোর খেলা খেললো। কি করলো? তাদেরকে বৈঠক করার নাম করে শিবপুর পুলিশ লাইনে নিয়ে গিয়ে বসালো। শিবপুর পুলিশ লাইনে কেন? এবং ওদের যা দাবি ছিল, মুখ্যমন্ত্রী তিনি আসলেন না, তিনি কি করলেন, তিনি এই যোগ্য অযোগ্যদের ব্যাপারটা তো রেখেই দিলেন। দেওয়ার পরে মুখ্য সচিব মনোজ পন্ত 10 মিনিট কথা বললেন, কথা বলার পর তিনি ওখান থেকে চলে গেলেন। তার মানে এই যে একের পর এক দিন যে ঠকানোর খেলা চলছে,
আসল তথ্য, আসল যে ওএমআর সিট সেটা প্রকাশ করতে পারলো না। আর একটা জিনিস হচ্ছে গিয়ে এই কাঁকড় যে আলাদা করা চাল থেকে সেটাও করবে না। সেম জিনিস যে জিনিসটা চলছে সেটা হচ্ছে কি যারা যোগ্য শিক্ষক তাদেরকে বাঁচানোর দায়, দায়িত্ব, কর্তব্য এই সরকারের বিন্দুমাত্র নেই। কারণ যারা টাকা দিয়েছে, যারা অযোগ্য তাদেরকে বাঁচাতে হবে, তাদের জন্য সুপ্রিম কোর্টে যাবে, তাদের জন্য হাইকোর্টে যাবে। তার কারণ কি, যদি তাদের চাকরিটা চলে যায় পিঠের চামড়াটা খুলে নেবে তারা। টাকা দিয়েছে, টাকা চাইবে। আসল কারণ তো এটাই, আসল কারণ তো এই জায়গাটাতেই যে বা যারা যে নেতা টাকার বিনিময়ে তাদেরকে চাকরি পাইয়ে দিয়েছে, আজকে সেটা যদি প্রকাশ্যে এসে যায় তাহলে সেই ক্যান্ডিডেট কি করবে? সবার আগে তাদের বাড়িতে গিয়ে আক্রমণ করবে। এবং তাদের বাড়িতে যখন এই জায়গাটা যাবে, তৃণমূল এই দলটা পরিষ্কার হচ্ছে গিয়ে বুঝতে পেরেছে দুর্নীতিটা যে জায়গায় হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর সদিচ্ছা থাকলেও উপায় নেই। তার কারণ কি, তিনি যে জানেন না এটাও নয়, আর জেনেও এই প্রশ্রয়টা দিনের পর দিন দিয়ে গেছে। আজকে যে জায়গায় এসেছে নাবিশ্বাসের মতন অবস্থা, তিনি কোনো কিছু করতে পারবেন না। এবং তেনার একটা নতুন নাটক, আমরা ভোটের সময় হুইল চেয়ারে বসা দেখেছি, আর এখন যে নাটকটা দেখছি সেটা হচ্ছে এইভাবে করে স্ক্রিপ্ট তো রেডি, 31শে ডিসেম্বর অবধি এদেরকে যেমন করে হোক বোঝাতে হবে। তারপরে কি হলো, তখন এসে বলবে আমি তো চেষ্টা করেছিলাম, কিছু করার নেই। তখন পুরো 26,000ই মাঠের ময়দানে বসে থাকবে, হাহাকার করবে, কিচ্ছু হবে না। সদিচ্ছার অভাব দিদিমণির। আজকে যদি সদিচ্ছা থাকতো, আজকে যদি মনে করতো যে না দলকে নতুন করে তৈরি করতে হবে, তাহলে যারা টাকা নিয়েছে তাদের নাম প্রকাশ করে দিত, সামনে নিয়ে চলে আসতো। পার্থ চট্টোপাধ্যায়ের মতন এরকম ছোট বড় মাঝারি নেতারা আছে যারা টাকাটা নিয়েছে, দিদিমণি সব জানে, 75-25-এর ভাগের জন্য আজকে চুপ করে আছে। বাবুকে একটা প্রশ্ন, আপনারা ত্রিপুরায় ক্ষমতা আসার আগে বলেছিলেন আপনারা একটা জিনিস হচ্ছে রাজুদা, একটা জিনিস হচ্ছে কি, আপনারা সর্বপ্রথম এত তাড়াতাড়ি ফ্লাইটের টিকিটও লাগে না, টাক করে অন্য স্টেটে চলে যেত। আরে এই স্টেটে কি হচ্ছে, নিজের রাজ্যে কি করছে সেই জায়গাটা সেইটা না দেখে অন্য স্টেটে চলে যাচ্ছে। বাইরে থেকে দেবাশিস দা রয়েছে, অন্যের ঘরে কি রান্না হলো না দেখে নিজের ঘরে। আচ্ছা রাজু বাবু, আমি আসবো আপনার কাছে, আপনার উত্তর নেব, সেইটা দেবার চেষ্টা করুন। আচ্ছা আসবো উত্তর নেব, আর বিজেপিকে যে ভয় পাচ্ছেন বারবার বুঝতে পারছি, বিজেপি মানেই আতঙ্ক। আমি ফিরছি ছোট একটা বিজ্ঞাপন বিরতি ফিরে আসবো, দেবাশিস দার কাছে যাবো। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমি সরাসরি প্রশ্ন রাখবো দেবাশিসদার কাছে। দেবাশিসদা, লাস্ট কয়েক মাস ধরে আমরা এই এসএসসির নিয়োগ নিয়ে, অর্থাৎ যে প্যানেল ক্যান্সেল হয়ে গেছে, অনেকগুলো শো করেছে আমাদের এই পোস্টেডের টেবিলে, এবং বারবার যে বিষয়টা আমরা আলোকপাত করার চেষ্টা করেছি যে সরকারের ইচ্ছে বা এসএসসি যদি সত্যি ট্রান্সপারেন্ট হতো তাহলে এই যোগ্য আর অযোগ্যদের তালিকাটা আলাদা করে প্রকাশ করতো। তাহলে আজ যেটা সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট যে জায়গায় অবধি গিয়ে পৌঁছে আলটিমেটলি প্যানেলটা ক্যান্সেল হয়েছে, সেটা হয়তো হতো না। অর্থাৎ অ্যাকচুয়াল টেন্টেড যারা যদি আলাদা হয়ে যেত তাহলে যোগ্য শিক্ষকরা তাদের হয়তো চাকরিটা বাঁচিয়ে দিতে পারতেন। কিন্তু আজকে একটা এমন সিচুয়েশন এই বাংলার অস্থির পরিবেশ তৈরি হয়েছে যেখানে আজ অযোগ্যদের সঙ্গে যোগ্যদের চাকরিও চলে গেছে। তারা জানেন না যে নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তারা আদৌ আবার চাকরি পাবেন কিনা, কারণ তারা এখনও অনড় যে তারা চাকরিতে বসবেন না। এখন তাদের একটাই দাবি, আজকে যে অভিযান, নবান্ন অভিযান নিশ্চয়ই আপনি জানেন, শুনেছেন, যেখানে মনোজ পন্ত মুখ্য সচিব, রাজ্যের মুখ্য সচিব মাত্র 10 মিনিট বৈঠক করে চলে গেছেন। ফলে যে তিমিরে তারা ছিল সেই তিমিরেই আছে। এখন নতুন করে রিভিউ পিটিশন ফাইল করবেন যোগ্য শিক্ষকরা বা অশিক্ষক কর্মীরা, তারও ফলাফল কী হবে সেটাও আমাদের কাছে জানা নেই, কারণ এটা আইনি বিষয়, এখানে বসে সেটা বলা সম্ভব নয়। অর্থাৎ যেটা সরকার করতে পারতো, যেটা এসএসসি করতে পারতো, সেটা কিন্তু তারা করছেন না। তারা কি করছেন, উল্টে আদালতে গিয়ে অযোগ্যদের হয়ে সওয়াল করছেন। ফলে এই একটা সিচুয়েশান, এটা কি করে বদলাবে, কি করে এটার শেষ হবে, এন্ড হবে, আমাদের কাছে কিন্তু ছবি পরিষ্কার হচ্ছে না। অর্থাৎ কোথাও না কোথাও আমি জানি এর সঙ্গে ভোট রাজনীতিও যুক্ত আছে। একদম ভোট রাজনীতি যুক্ত আছে বলেই এটার এক্ষুনি সলিউশন পাওয়া খুব মুশকিল। আপনার মনে থাকার কথা সুপ্রিয় বাবু,
প্রথম যেদিনকে সুপ্রিম কোর্টের রায়টা বেরিয়েছিল সেদিন আপনাদের চ্যানেলে খুব বড় করে অনুষ্ঠান হয়েছিল এবং প্রচুর যারা সদ্য চাকরি হারা তারা সবাই এসেছিলেন। আমি একটা কথা বলেছিলাম যে আপনারা যেভাবে আন্দোলনটা করছেন সেই আন্দোলনে আপনাদের কোনোদিন কোনো সলিউশন বেরোবে না। আন্দোলনের মাত্রা অনেক মানে বিভিন্নভাবে বাড়াতে হবে মানে। এবং আজকে আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি বলছিলেন, আপনার সঙ্গে আমি সবটা একমত হতে পারছি না, আপনি বলার সময় বলছিলেন মুখ্যমন্ত্রী খুব মানবিক। যদি মুখ্যমন্ত্রী মানবিক হতেন, এই ছেলে মেয়েগুলো কত বছর চাকরির জন্য এইভাবে পড়ে আছে এবং এই চাকরিটা যে গেল, কেন এই সিচুয়েশনটা এলো কেন? উনি তো নিশ্চয়ই জানেন, সুপ্রিম কোর্ট যাই রায় দিক আর যাই হোক, আসল কথাগুলো তো নিশ্চয়ই উনি জানেন যে কেন আজকে এই ছেলেগুলোর এই অবস্থা এবং তার জন্য দায়ী কে। এবং সেই জায়গাতে সেই দায়বদ্ধতা মাথায় নিয়ে অন্তত মানবিকতার খাতিরে একবার যদি ছেলেদের কাছে এসে দাঁড়াতো, তাহলে বোধহয় একটু কিছুটা হলে ওদের একটা ভালো লাগা। আমি একটু থামাচ্ছি, মানবিক শুধুমাত্র আমি বলছিলাম নেতাজি ইন্ডোর তার বক্তব্যের সময়, কিন্তু আজকে দাঁড়িয়ে সেই কথাটা আর প্রযোজ্য নয়। আপনি বোধহয় বলার সময় বলছিলেন, মানে সেটা আমি জানি না। হ্যাঁ, রাজুবাবুর কথা ধরে বলছিলাম যে ওনার মুখ্যমন্ত্রী মানবিক, রাইট। রাজুবাবুদের কাছে উনি মানবিক হবেন, তার কারণটা হচ্ছে যে দেখুন, তৃণমূলের তো যেমন ধরুন আপনি বলেন প্যানের ফিচার্স কি বা একটা কোন জন্তুর ফিচার্স কি, সেরকম এরকম ভাবে যদি আপনি বলেন যে তৃণমূলের কি বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের মধ্যে আপনি চোখ বুঝে 2-3টে পয়েন্ট লিখে দিতে পারেন। একটা হচ্ছে টাকা তুলে নেবো, একটা হচ্ছে মেয়েদের নিয়ে ছেলে খেলা করবো, মানে এরকম কতগুলো পয়েন্টকে আপনি একেবারে বসিয়ে দিতে পারবেন, তারপর তৃণমূল নামটা আসবে। মানে এই যে জিনিসটা হচ্ছে, মানে এটা তো দেখুন আমরা সবাই জানি তৃণমূল রাজনীতিটা করে কেন। না আছে কোনো আদর্শ, না আছে কোনো রকম সামনে এগিয়ে যাওয়ার দূরদৃষ্টতা। তৃণমূলের রাজনীতির একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে কোনো ভাবে হোক টাকা তোলা হবে, যে কোনো জায়গা থেকে টাকাটা আমি যদি তুলতে পারি তাহলে আমি তৃণমূলের যোগ্য নেতা হলাম বা যোগ্য জায়গায় যেতে পারবো। এবং পাশাপাশি আর যেগুলো রয়েছে, এবং আপনি দেখুন আজকে শুধুমাত্র এই জিনিসটা নিয়ে না, এই যে চারিদিকে যেটা হচ্ছে যে তৃণমূলকে মারছে কেন? টাকার জন্য মারছে, আর তো অন্য কোনো মানে তৃণমূলের সঙ্গে তৃণমূলের তো কোনো রাজনৈতিক বিরোধ থাকতে পারে না টাকা পয়সার শর্ত ছাড়া। আমি এই জায়গাটাই বলার চেষ্টা করছি, এগুলো মমতা ব্যানার্জি সব জানেন। এবং যেটা বিজেপির যিনি বলছিলেন তিনিও বলার চেষ্টা করছিলেন যে আজকে যদি টেন্টেডটাকে বের করে দেওয়া হয় তাহলে ক্ষতি কার হবে? মানে যাদেরকে টাকা দিয়েছে এই ছেলে মেয়েগুলো তো তাদেরকে ছিঁড়ে খাবে বা যা কিছু হবে, মানে যেটার জন্য ওনারা কিছুতেই টেন্টেড এই জায়গাটা বের করছেন। এবং আপনি দেখছিলেন যেভাবে শাহজাহানের হয়ে লড়াই করেছেন আমাদের ট্যাক্সের টাকায়, ঠিক একইভাবে আমাদের ট্যাক্সের টাকায় ওনারা এই টেন্টেডদের জন্য লড়াই করছেন। থাকলে তৃণমূল থাকলে এই জিনিসটা সলিউশন হবে না। এই মানুষদের যারা আজকে চাকরি হারা, তাদেরকে একটা চরম আন্দোলনে যেতে হবে। সেটা সশস্ত্র না অহিংস আমি বলতে পারবো না, কিন্তু চরম আন্দোলনে যেতে হবে, যেখানে তৃণমূলের নেতারা হাত ফেলার জায়গা পাবেন না। ওই আন্দোলনের গতি মাত্রাকে ওই জায়গায় নিতে হবে। আমি রিতেশের সাথে একমত। আমাদের মধ্যে অনেকে আছেন যারা হয়তো টিভিতে দাঁড়িয়ে আমরা অনেক বড় বড় কথা বলছি, কিন্তু আমরা আমাদের কাজ ছেড়ে আমাদের এদের পাশে যদি দাঁড়াতে পারতাম আমাদের মতো সবাই, তাহলে হয়তো এদের আন্দোলন আরো গতি পেত। আমি সমস্ত মানুষের কাছে আবেদন করব যে আজকে যেটা হচ্ছে এটা কালকে আমার আপনার যে কোনো কারো বাড়িতে হতে পারে। কারণ শিক্ষা ব্যবস্থাকে, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। রিতেশ বলছিল খুব রাইটলি আইডেন্টিফাইড যে কিভাবে ভর্তিটাকে আজকে 15 জুলাই অব্দি টেনে নিয়ে গেছে উচ্চ মাধ্যমিকে। আমি আবার যোগ করবো তার সাথে, আমি এটার সঙ্গে খুব ভালোভাবে জানি, কারণ আমার বাড়িতে আমার মেয়ে আজকে এই জায়গায় ভুগছে, এই ফলটাই রয়েছে। আজকে অব্দি WBJE রেজাল্ট বেরোয়নি। আপনি ভেবে দেখুন সুপ্রিয় বাবু, এরা কোথায় যাবে? এদের বাইরে চলে বা চিরজীবন ইঞ্জিনিয়ারিং পড়ার কথা স্বপ্ন ভুলে যেতে হবে। মানে শিক্ষা ব্যবস্থাকে মমতা ব্যানার্জির সরকার ইচ্ছাকৃতভাবে একটা এই জায়গায় নিয়ে যাচ্ছে যাতে মানুষ শিক্ষিত না হতে পারে। শাহজাহান শওকত-আলী তৈরি হয়, শিক্ষিত হলে তো মানুষ ওনাকে প্রশ্ন করবেন, প্রশ্ন করলে তো ওনার উত্তর নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি এই জায়গায় শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যেতে চাইছেন। পশ্চিমবঙ্গের মানুষ যদি ঘুরে না দাঁড়ায়, পশ্চিমবঙ্গের মানুষ অবহেলার মতো যারা অবহেলার যে ইস্যু সেই ইস্যুতে এবং বিভিন্ন রকম আজকে চাকরিহারাদের ইস্যুতে সবাইকে একসাথে রাস্তায় নামতে হবে, সমস্ত কিছু বন্ধ করে দিতে হবে, তাহলে একমাত্র পারবে এই তৃণমূল সরতে, না হলে কিন্তু সরবে না। মানে আমরা যদি আশা করে থাকি যে বিরোধী কোনো দল এসে এটাকে সরাবে, তাহলে আমরা ভুল আশা করছি। কারণ সবাই একই রকম, মানে বিরোধী দল বলতে বিজেপির কথা বলছি, আপনি যদি খেয়াল করে দেখেন তাদেরও বিভিন্ন রকমের স্ক্যাম। এই কিছুদিন আগে আমরা দেখছিলাম মধ্যপ্রদেশে 30,000 কোটি টাকা জল ভরো ইত্যাদি প্রকল্প, সেই প্রকল্পে
3,000 কোটি টাকা ব্রাইব নিয়েছে, হাইয়েস্ট ব্রাইব, মানে এত টাকার ঘুষ কেউ কোনোদিন নেয়নি, এরা একজন সাংসদ নিয়েছেন। এটা বেরিয়ে এসে ভাইরাল হয়ে গেছে এটা। অতএব এই দলটা, ওখানে কিন্তু ডবল ইঞ্জিন সরকার, অতএব এই যে ডবল ইঞ্জিনের কথা বলছে বা যা কিছু কথা বলছে, আসলে ব্যাপারটা এই, এরা তৃণমূল দই খাচ্ছে, মুখে মাখিয়ে ফেলেছে, আর এরা দইটা খুব সুন্দর করে খায়, মুখে মাখায় না। এই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। মানুষকে এটা বুঝতে হবে যে আজকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে কিভাবে মানুষকে, তাহলে পরিবর্তন কে, বিকল্প কি দেবাশিস দা? তাহলে বিকল্প কি? দেবাশিস দা, এক মিনিট আসবো। দেবাশিস দা, বিকল্প কি? একটা খালি বলে দিই, দেবাশিস দাও কিন্তু এই স্টেট থেকে অন্য স্টেট খুব সহজে চলে যেতে পারে, মানে আলোচনাটা এখানে রাখুন, এই স্টেটই তো গন্ডগোল। আমি বলছি দেবাশিস দা, বিকল্প, আমি আসবো, চাকরি প্রার্থী, আমি আসবো। রাজবাবু, আপনার বক্তব্য নেব, বক্তব্য নেব। মাত্র 150টা লোক কেন? তার মানে বাকি 25,000-এর বেশি লোক যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আজকে আপনি যে নবান্ন অভিযানের কথা বলছেন, আপনার কি মনে হচ্ছে মাত্র 150 লোক? আপনার কি মনে হচ্ছে মাত্র 150 লোক? কত লোক নেমেছে? 500 লোক, 550 লোক, তার বেশি তো নয়। মানে আপনাদের পুলিশ তত্ত্ব আছে কত লোক নেমেছে? কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখছে। গুটি কয়েক লোককে বামফ্রন্ট ভুল বোঝাতে সক্ষম হয়েছে, তারা সিপিএম এর বিজ্ঞাপন বিরোধীর পর একের পর এক অভিযোগ সরকারের বিরুদ্ধে, এসএসসির বিরুদ্ধে, দলের বিরুদ্ধে। রাজবাবু, কোথায় গিয়ে থামবে? আজকে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে হাজারো প্রশ্ন, স্বাস্থ্য নিয়ে প্রশ্ন, এরপরে একটা এমন সিচুয়েশন বাংলায় এসে দাঁড়াবে যে যেহেতু সামনে 2026-এ বিধানসভা ভোট, তার আগে হয়তো একটা অনেক চমক আমরা দেখতে পাবো। কিন্তু যে লাস্ট কয়েক বছর ধরে যেভাবে দুর্নীতি শিকড়ে শিকড়ে ঢুকে গেছে, এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাঙ্গনের যে ঘটনা আমাদের সামনে এসছে বা আসছে, সেটা কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ আম জনতা, যাদের দয়া আপনারা সরকারে আছেন, 3টে টেনিওর কাটিয়ে ফেলেছেন, কোথাও মনে হচ্ছে না ভুল বার্তা যাচ্ছে জনগণের কাছে? এটাও তো কোথাও মানুষের কাছে সামনে নিয়ে আসতে হবে। শুধু অন্য চাকরি খেকো বলে বামফ্রন্টকে তাড়িয়ে দেওয়া, বিজেপিকে তাড়িয়ে দেওয়া, এটা বললে তো মানুষ বুঝবে না। মানুষ তো সেন্সিবল। দেখুন, মানুষ ভালো মতো জানে যে এই রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মানুষের সাথে এবং মানুষের পাশে সব সময়ের জন্য উন্নয়নের পথে এবং উন্নয়নের সাথেই তিনি থাকেন। প্রত্যেকটা মানুষের যাতে কর্মসংস্থান হয়, প্রত্যেকটা মানুষ যাতে সরকার থেকে সুবিধা পায়, সেই চেষ্টা সদা সর্বদা চালিয়ে যান। এটা মানুষ জানে, মানুষকে বলার মতো, প্রচার করার মতো এই জায়গাটা নেই, মানুষ ইতিমধ্যেই জানে। আর মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ব্যক্তি সারা পশ্চিমবাংলার মধ্যে যিনি মনে প্রাণে এবং প্রশাসনিকভাবে যিনি চাইছেন যে প্রত্যেকটা ছেলে মেয়ে তাদের ফেরত যাক। কিন্তু তিনি যে করতে চাইছেন, তিনি যদি চাকরিটা পুনরায় ফেরত দিয়ে দিতে পারেন, তাহলে পরে হাঁড়ি ভেঙে যাবে সিপিএম বিজেপির। তাই তারা কোনোভাবে যাতে তাদের চাকরি ফেরত না হয়, তার জন্য যত রকম চেষ্টা করার। তাহলে কেন অযোগ্যদের জন্য সওয়াল করছে বলুন? কেন আজকে এই যোগ্য শিক্ষকদের সঙ্গে প্রত্যেকটা এখনো পর্যন্ত এটা বিচারাধীন বিষয়। দেখুন, কোথাও না কোথাও আজকে অভয়ার যখন ওই ইস্যু সামনে আসে, জুনিয়র ডক্টর ফোরামদের আন্দোলন হয়, মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কিন্তু বসেছিলেন, নবান্নের অডিটোরিয়ামে বসেছিলেন। তাহলে কেন এই চাকরি প্রার্থীদের সাথেও মিটিং করেছেন, বহুবার মিটিং করেছেন, এবং এই শিক্ষামন্ত্রী সহ চিফ সেক্রেটারি বহুবার মিটিং করেছেন। নতুন করে তাদের ডেলি আছেটা কি? 8 দফা দাবি, এরপরে 10 দফা 20 দফা বলবে, সিপিএম যেটা লিখে দেবে, গুটি কয়েক ছেলে ওই সিপিএম এর লোকজন সামনে রেখে ওগুলো করবে। আর দেখুন, এখানে যে যারা আন্দোলন করছে, আন্দোলনকারী এদেরকে সবাইকে বলবেন না, সকলকে কলঙ্কিত করবেন না। এখানে 26,000-এর মধ্যে দেখা যাচ্ছে যে 25,500 লোক যারা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রাখে, 500 মতো লোক যারা সিপিএম বিজেপির কথায় প্রভাবিত হয়ে তারা পথে নামছে। কিন্তু এদেরকেও ভুল বুঝিয়ে নিয়ে যাচ্ছে। একমাত্র যদি চাকরি ফেরত পেতে হয়, আর চাকরি যদি কেউ ফেরত দেওয়ার চেষ্টা করেন বা করছেন, তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি সিপিএম বিজেপি তারা একত্রিত হয়ে জয়েন্ট ভেঞ্চারে তারা চাইছে না যে এদের চাকরি তারা ফেরত পাবে। একটা জিনিস খুব পরিষ্কার, আপনাদের নতুন সভাপতি এসেছিলেন, প্রথম দিন তিনি বলেছেন যে 2026-এ তৃণমূলের বিসর্জন হবে। এখন যে বিষয়গুলো সামনে আসছে, সত্যি কি মনে হচ্ছে যে বিসর্জনটা এবারে সত্যি সামনে এসে গেছে? একদম বিসর্জন শুধু হবে না, মানে দলটাই আর থাকবে না, এমন একটা জায়গা আসবে। তার কারণ কি দেখুন, স্কুল শিক্ষা ক্ষেত্রে বিয়ে বাড়ি, শিক্ষায় বিয়ে হয়, মানে স্কুলে গিয়ে বিয়ে করছে, কলেজে গিয়ে বিয়ে হচ্ছে, তারপরে আজকে এই যে ওবিসি সার্টিফিকেট নিয়ে তারা ভর্তি হতে পারছে না,
সরকারের কোনো রকম চিন্তা ভাবনা নেই। আবার মানে এখানে ওবিসিকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে, একটা এ ক্যাটাগরি একটা বি ক্যাটাগরি। কেন করেছেন? সারা ভারতবর্ষে কোথাও নেই। এই যে নানান রকম জটিলতা, তার কারণ কি? যাতে শিক্ষা একবারে ঘুচে যাক, শিক্ষার কোনো দরকার নেই। শিক্ষায় শিক্ষিত হলে চাকরি চাইবে, শিক্ষায় শিক্ষিত হলে কাজ চাইবে, তার থেকে যত মূর্খ থাকবে, যত এইরকমভাবে চলবে। আজকে শিল্প নেই, কলকারখানা নেই, কোথায় শিক্ষায় যদি মর্যাদা পায় চাকরি কোথায় থেকে দেবে? কিছু আছে কি? পশ্চিমবাংলায় কিছু নেই। একটাই চাকরি আছে, তোলা তোলো, তুলে আমাকে 75-25-এর ভাগ দাও। তো এখানে সবাই পারবে না। ওই জন্যই তো দেখুন না, মারছে তৃণমূল, মরছে তৃণমূল, চিৎকার করছে তৃণমূল, মানে যা কিছু হচ্ছে সবেতেই তৃণমূল। আমি লাস্ট এটা শেষ করে নিই, মারছেও যেমন তৃণমূল, মরছে তৃণমূল, চিৎকার করছে তৃণমূল, আবার এই সব ইয়েতে তোলাতেও তখনও সিদ্ধহস্ত তৃণমূল। তৃণমূল মানে কি বিচিত্র! এই পশ্চিমবঙ্গ এই তৃণমূল সরকারটাকে দেখে সারা ভারতবর্ষ বুঝতে পারছে রাজনীতিতে তৃণমূল মানে সব শেষ। দেখো, বিষয়টা হচ্ছে যে দুর্নীতি আজকে নর্মাল প্র্যাকটিসে তৈরি করা হয়েছে। এই কারণে বলছি যে ধরো শিক্ষাকে ধরি, এই শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণ করবার জন্য তৃণমূল অত্যন্ত ভূমিকা পালন করছে, মানে প্রাইভেট এডুকেশনকে এন্ট্রাস্টেড ভূমিকা পালন করছে এই তৃণমূল। বেসরকারি স্কুলগুলোতে ভর্তির সংখ্যা বাড়ছে। 2, 3 হচ্ছে যে এই যে ধরো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার পরে যে ক্রিম স্টুডেন্টসরা, তারা কিন্তু অলরেডি বিদেশে বাইরে চলে গেছে, মানে বাইরে মানে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ ওই অঞ্চলে চলে গেছে। তারপরে যে ক্রিম স্টুডেন্ট যাদের বাবার মার পয়সা আছে, তারা প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট কলেজগুলোতে ভর্তি হয়ে গেছে। তারপরে যে কতজন পড়ে রয়েছে তারা রাজ্য সরকারের কলেজগুলোর দিকে তাকিয়ে রয়েছে। আর তারপরে যদি তারা কলেজে ঢোকে, তারপরে গিয়ে হয় মাসাজ পার্লার হবে ইউনিয়ন রুম, আর নাহলে গাত পা টিপবার জন্য ইউনিয়ন রুম তৈরি হবে। তাহলে এই শিক্ষা ব্যবস্থার থেকে তো মানুষ সঙ্গে সঙ্গে মুখ ফেরাচ্ছে। দেখো, আজকে গরিব মানুষ বা প্রান্তিক মানুষও চেষ্টা করছে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি আমার ছেলে মেয়েটাকে পৌঁছাতে পারি, তাহলে কি হবে? আমার ছেলে মেয়েটা একটু শিক্ষা পাবে। কিন্তু যারা রাজ্য সরকারি ব্যবস্থার মধ্যে শিক্ষা দেওয়ার জায়গায়, তারা কিন্তু অত্যন্ত ট্রেন্ড। তারা বিএড না করলে, তোমার নেট পাস না করলে, স্লেট না পাস করলে তুমি কলেজ ইউনিভার্সিটিতে তারা চাকরি পাবে না। এটা বামপন্থীরা আমলে করে দিয়েছে, তাতে দরকার নেই 4টে বামপন্থীর চাকরি, কিন্তু যারা স্লেট পাস করবে তারাই চাকরি পাবে। এইভাবেই কিন্তু কলেজ ইউনিভার্সিটিগুলোকে চালানো হয়েছে। আজকে দাঁড়িয়ে শিক্ষার ক্ষেত্রে সাধারণ মানুষ শিক্ষা পাচ্ছে না, প্রান্তিক মানুষ শিক্ষা পাচ্ছে না। আমরা চেষ্টা করেছিলাম কি? আমরা চেষ্টা করেছিলাম প্রান্তিক মানুষের ছেলে মেয়েরা যারা চায়ের দোকানে কাজ না করে অন্তত শিক্ষা ব্যবস্থায় স্কুলে যাক। স্কুলে যাওয়ার ক্ষেত্রে আমরা কি দেখছিলাম? ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। আমরা মিড ডে মিল চালু করতে পেরেছিলাম। মিড ডে মিল কেন? যে দুপুরের খাবারটা অন্তত এনশিওর্ড হোক স্কুলের ভেতরে, তাহলে অন্তত বাবা মা তাকে মিড ডে মিল প্রসেসটা তো কারচুপি নয়। মিড ডে মিলে কারচুপি করলে তো সেটা তখন যদি জানতাম, তাহলে কি মিড ডে মিলে কারচুপি করতাম? আর মিড ডে মিলে এবং এই যে শিক্ষা ব্যবস্থাটাকে ড্রপ আউটসকে কমিয়ে এনে শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচিয়ে তোলার জায়গা, সেখানে দাঁড়িয়ে দেখবে ড্রপ আউটস কমছে। আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 1 লক্ষ ছাত্রছাত্রী কম পরীক্ষা দিয়েছে, মাধ্যমিক পরীক্ষার সংখ্যা কমে আসছে পরীক্ষা দেওয়ার। তাহলে এই ছেলে মেয়েগুলো করছেটা কি? এই ছেলে মেয়েগুলো শিক্ষার থেকে দূরে সরে যাচ্ছে। দূরে সরে গিয়ে কি করবে? আলটিমেটলি এটা সমাজ বিরোধী তৈরি হয়ে যায়। মেধা নিয়ে কথা বলতাম, বাংলার সংস্কৃতি মানে মানুষ আর পড়তেই চাইছে না, বাংলার সৃষ্টি নিয়ে কথা বলতাম, মানে মেরুদণ্ডটাই ভেঙে দিয়েছে তৃণমূল সরকার। আমরা বাংলায় একটা এমন সিচুয়েশনে দাঁড়িয়ে আছি যেখানে বাংলার সেই মেধাও অন্য জায়গায় চলে যায়। আগে বলতাম না ব্রেন নেই, এখন বোধহয় আবার সেই দিন ফিরে আসছে। দেবাশিসদা, কোথায় দেখছেন, কোথায় গিয়ে শেষ হবে আমি জানি না। আপনি হয়তো আবার এটাই বলবেন যে মানুষ পরিবর্তন চাইছে, পরিবর্তন মানুষকে ভাবতে হবে। কিন্তু মানুষের বাইরেও যারা সরকার চালাচ্ছে বা যারা দায়িত্বে রয়েছেন, তাদেরকে তো বাংলার জন্য ভাবতে হবে। শুধু বাংলা বললে সে বাংলাদেশি এই ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামবেন। কিন্তু কেন আজকে বাংলার যে ইস্যু বার্নিং ইস্যু, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিল্প, যেগুলো নিয়ে মুখ্যমন্ত্রীকে কথা বলার কথা, সেগুলো নিয়ে তিনি নিশ্চুপ। দেবাশিসদা, ছোট্ট করে শেষ করবো। আইডিয়াল সিচুয়েশন যে একজন ভালো গুড গভর্নেন্স যারা দেয় তাদের এগুলো ভাবার কথা, কিন্তু আপনি যে সিচুয়েশনে দাঁড়িয়ে কথা বলছেন সেখানে তো এই গুড গভর্নেন্সের প্রশ্নই উঠছে না। মানে এটা তো এক্সপেকটেশনের বাইরে, মানে আপনি তো বিয়ন্ড এক্সপেকটেশন কথা বলছেন। আমি সেটার সঙ্গে একমত নয়। আমি একটা কথাই বলবো, আমি সত্যি আমার বলতেই হবে, কারণ মানুষই পারে পরিবর্তন করতে, মানুষকেই করতে হবে, বা পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে লড়াইটা শুধু রাজনৈতিক নয়, লড়াইটা সাংস্কৃতিক লড়াই। আমাদের সংস্কৃতি চলে গেল, মানে এই সংস্কৃতিকে ফিরিয়ে আনতে হলে লড়াইটাকে সাংস্কৃতিক লড়াই করতে হবে। মানে সেই জায়গায় মানুষকে ভাবতে হবে। সেটা যদি আপনি ভেবে থাকেন আজকে যে সরকার আছে তার তো এই করা উচিত, ওই করা উচিত, ওগুলো সব
গল্প কথা হয়ে গেল। মানে যে সরকার আজকে চাকরি চুরি করে নিচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থাকে এই জায়গায় দাঁড়িয়ে আছে, তার কাছ থেকে আপনি গুড গভর্নেন্স আশা করছেন কি করে? মানে এটাই তো আশ্চর্যের ঘটনা যে এত দুর্নীতির পরেও আমাদের সিবিআই এর মতো এরকম ইনস্টিটিউশন থাকতেও আজকেও এনারা গ্রেপ্তার হননি কেন? এই প্রশ্ন আমি বারবার করবো যতবার আপনি আমায় ডাকবেন সুপ্রিয় বাবু। এবং এখানে আমি বলবো, যে বিরোধিতা সামনে বিজেপি দেখাচ্ছে, আসলে কি সেটা করতে চাইছে, নাকি পশ্চিম বাংলায় আসলে মমতা ব্যানার্জি হচ্ছে বিজেপির মুখ, এবং যার ফলে মানুষ আজকে এই দুরবস্থার মধ্যে পড়েছে? এই প্রশ্নটা মানুষকেই করতে হবে, মানুষকেই ভাবতে হবে, এবং 2026-এর ভোটটাকে সেইভাবে দিতে হবে। অবশ্যই দেবাশিসদা মানুষই ঠিক করবে, মানুষই তাদের বিচার বুদ্ধি এবং জ্ঞান মানুষই বুঝিয়ে দিয়ে দেবে বিবেচনা 26-এ করবে ভারতীয় যে জনতা good পার্টি governance পশ্চিমবঙ্গে আর bad আসছে government এবং তৃণমূল বিসর্জন কোন হচ্ছে। সরকার আগামী দিন জনগণের কথা ভাববে, জনগণের শিক্ষার কথা ভাববে, জনগণের স্বাস্থ্যর কথা ভাববে, জনগণের কর্মর কথা ভাববে, জনগণের শিল্পের কথা ভাববে। এবং এটাই সব থেকে বড় বিষয়, যেখানে সুস্থ প্রশাসন চাই, সুস্থ সরকার চাই। আমরাও এটাই একই কথা বলবো। অর্থাৎ আজকে আমরা দুর্নীতি নিয়ে আলোচনা করি, আজকে আমরা রাজ্যের এমন একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে আলোচনা করছি যেখানে সমাজ তৈরির কারিগর শিক্ষক তারা আজকে পথে বসে আছে। তারা জানেন না যে কিছু অযোগ্য লোকের জন্য আজকে তাদের চাকরি হারা হয়ে গেছে। আমরা চাই সরকার, এসএসসি সবাইকে ভাবতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও গোটা বিষয়টার মধ্যে আমার মনে হয় ইনভলভ হওয়া উচিত, যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধান হওয়া উচিত। আমরা সেদিকেই তাকিয়ে থাকবো। উপস্থিত আমাদের হাতে একদম হাতে সময় নিয়ে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। উপস্থিত সমস্ত অতিথিদের অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে থাকার জন্য। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম।